সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতির হালচাল। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে যেতে চাই। বাংলাদেশের রাজনীতি এখন নির্বাচন কমিশন গঠন নিয়ে যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ, এই সংলাপ নিয়ে আপনি জানেন যে প্রধান বিরোধী পক্ষ যারা, বিশেষ করে বিএনপি, সংলাপ নিয়ে তাদের একটা সংশয় আছে। রাজনীতিতে এই সংশয়, দ্বিধা, সংকট কেন তৈরি হয়েছে? আপনার কি মনে হয় যে এই প্রক্রিয়া নিয়ে কেন প্রশ্ন উঠেছে? ধন্যবাদ আপনাকে, এবং এখানে উপস্থিত আমার সহ আলোচক রবিউল সাহেব আছেন, তাকেও শুভেচ্ছা, এবং ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন শামীম হায়দার পাটোয়ারি, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। তো আমি যেটা মনে করি যে এই সংশয়, সংকট এটি কিন্তু নতুন কোনো ঘটনা না। বাংলাদেশে যখনই নির্বাচন ঘনিয়ে আসে, নির্বাচনকে নিয়ে টানাপোড়েন, একটু আমি যদি আরেকটু সহজ করে বলি যে বিএনপি কোনো কিছুকে আস্থায় নিতে পারছে না, সেটি কি ব্যর্থতাটা কি সরকারি দল আওয়ামী লীগের? বিএনপি আস্থায় নেবে না না নেবে সেটি নিয়ে তো আর সরকার অথবা সরকারি দল আওয়ামী লীগ নীতি নির্ধারণ করে না। এখন জনগণের আস্থা অর্জন করতে পারছে কিনা, এটা হলো বিষয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে জনগণের আস্থা বিশ্বাসে ভর করেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজকে পরপর 3বার রাষ্ট্র পরিচালনা করছে, এবং এর আগেও একবারও তিনি সরকার পরিচালনা করেছিলেন, এবং অত্যন্ত সফলভাবেই কিন্তু দেশ উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে এই যে নির্বাচন কমিশন গঠনের আগে যে আইনটি করা দরকার এবং এটি নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, তো এই যে আলাপ আলোচনা, এটি আমি যেটা মনে করি যে নির্বাচন আসলেই কেন এটা নিয়ে আলোচনা হবে। এই যে একটা কাঠামো, নির্বাচনী প্রাতিষ্ঠানিক যে একটা কাঠামো নির্মাণ করা দরকার, এই কাঠামো তো নির্মাণ করা উচিত ছিল বহুত আগে, কিন্তু বাস্তবতা হলো হয়নি। কেন হয়নি? তো সেটি এখন যে আমার সাথে যিনি সহ আলোচক আছেন, তিনিও কিন্তু সদুত্তর দিতে পারবেন না, যেমন তারাও দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, কিন্তু ওই নির্বাচন কার্যক্রমের সাথে কোনটা যেটা জড়িত সেটা হলো আরপিও, ওই বঙ্গবন্ধু প্রণীত যে 1972 সালে আরপিও করে গিয়েছেন, তার আলোকে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। এবং আজকে দেখেন যে এই নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে এই যে নির্বাচনী একটা আইন হওয়া দরকার, সেটি কিন্তু তার অনস্বীকার্যতা নিয়ে সবাই কিন্তু বলছে যে হওয়া দরকার। এটা রাষ্ট্রপতি থেকে শুরু করে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ আছেন অথবা নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট, সকলেই বলছেন যে এই আইনটি হওয়া দরকার। কিন্তু সংকটটা হচ্ছে যে আইনটি করার ক্ষেত্রে যে সময়টি প্রয়োজন, সেই সময়টি এখন হয়তো নির্বাচন করার ক্ষেত্রে অথবা আইন প্রণয়নের সেই আইনের অধীনে নির্বাচন হবে কি না, সেটি করা যাচ্ছে না। তবে যেটুকু অগ্রগতি, যে গত 2টি নির্বাচনে কিন্তু যে অগ্রগতিটা সাধিত হয়েছে, যেটা অতীতে কখনো হয়নি। অতীতে তো একেবারে নির্বাহী আদেশে অথবা নির্বাহী যে বাধ্যবাধকতা যারা ছিল তার আলোকেই তারা যে তালিকা দিত, সেখান থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু একটা সার্চ কমিটি গঠন করে গত 2 টার্ম কিন্তু নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং নির্বাচনী বিধিবিধান আইন যতটুকু হয়েছে তা কিন্তু এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় হয়েছে। বিএনপি অথবা সামরিক শাসনের শীর্ষ যে রাজনৈতিক দলগুলো, তাদের সময় কিন্তু কোনো বিধিবিধান কিন্তু হয়নি। এবং এই যে গত 2008 সাল থেকে শুরু করে এই 2016 অথবা 17 সাল পর্যন্ত অনেকগুলো কিন্তু প্রায় 30-32টার মতো বিধিবিধান কিন্তু নির্বাচনী আইনের সাথে সংশ্লিষ্ট নির্বাচনী অধ্যাদেশ হয়েছে, এবং সেখানে তার আলোকেই কিন্তু নির্বাচনটি হচ্ছে। এবং তখন আমরা দেখি যে ছবিযুক্ত ভোটার তালিকা, তারপরে নির্বাচনে প্রশাসন কীভাবে নির্মোহ আচরণ করবে, অথবা ধর্মের ব্যবহার নির্বাচনে করা যাবে না, সম্পদের হিসাব, এই যে সামগ্রিক বিষয়গুলো একটা নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন সেটা হচ্ছে। আমি যেটা মনে করি যে নির্বাচনের সবচাইতে বড় যেটা সংখ্যাটি অথবা যে প্রশ্নটি এখন সামনে আসে, যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন গঠন কোনো অন্তরায় কিনা। আমি যেটা মনে করি যে এটি মুখ্য বিষয় নয়। এখানে রাজনৈতিক দলই কিন্তু নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং দেখেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনে প্রথম দ্বিতীয় ধাপে কিছু প্রশ্ন উত্থাপিত হলেও কিন্তু যখন
মানে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট পক্ষগুলো, বিশেষ করে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারা যখন খুবই অর্গানাইজডভাবে মাঠে নেমেছে এবং তারা ভোটারদের কাছে গিয়েছে, ভোটারদেরকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট করেছে, ভোট কেন্দ্রের পাশে কর্মী সমাবেশ করিয়েছে। সুতরাং এই যে সামগ্রিক যে আয়োজনটি নির্বাচনকে একটা সৌন্দর্য নিয়ে আসে নির্বাচনী ব্যবস্থার সাথে, সেখানে রাজনৈতিক দলগুলোর করণীয় অনেক আছে। এখন আমি নির্বাচনের সৌন্দর্য খুঁজবো, কিন্তু আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম না। যেমন 2014 সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো না, তারপরে আবার নির্বাচনে অংশগ্রহণ আমি করলাম, কিন্তু নির্বাচনে নমিনেশন প্রক্রিয়া থেকে শুরু করে সামগ্রিক আয়োজনটির সাথে একেবারে একটা বিশৃঙ্খল ব্যবস্থা ছিল। সেখানে একজন বিদেশ থেকে নমিনেশন দেয়, একজন ঢাকা থেকে নমিনেশন দেয়, আবার কামাল হোসেনরা নির্বাচন বিএনপির অথবা এই যে তাদের নির্বাচনী প্রক্রিয়া অথবা তাদের দলের ইমেজ বিল্ডিংয়ের জন্য কাজ করতে গিয়ে সেখানে তাদের একটা ব্যবস্থা তৈরি করলো। সুতরাং সামগ্রিক আয়োজনটা মানুষের কাছে একেবারে একটা বিশৃঙ্খল ছিল এবং মানুষের কাছে এটাও স্পষ্ট ছিল না যে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের পরে বাংলাদেশের সরকার প্রধানটি কে হবে। কারণ তাদের সরকার প্রধান আইন আদালতের আষ্টেপৃষ্টে বাধা হয়ে তিনি কিন্তু এই যে সামগ্রিক ব্যাপার মানুষের কিন্তু ওই জায়গাটায় আস্থা বিশ্বাস ছিল না বলেই কিন্তু তারা কিন্তু হচ্ছে না। সুতরাং ওই জায়গাগুলো ক্লিয়ার না করতে পারলে শুধু নির্বাচন কমিশনটা কি হবে না হবে এটা নিয়ে আলোচনা করলে কিন্তু নির্বাচন তারা চাচ্ছে সেটি হবে। অ্যাডভোকেট আফজাল, আপনার কাছে আবার আসবো। আমি শেখ রবিউল আলম, যেটি অ্যাডভোকেট আফজাল বলছিলেন যে গত দুটি নির্বাচনে বেশ অগ্রগতি হয়েছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশন, নির্বাচনের যে সৌন্দর্য, নির্বাচন যে উৎসবমুখর হয় সেটি অনেকটা দৃশ্যমান হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সহ আলোচক, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই আফজাল ভাই, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের। মানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করছেন। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি সৃজনশীল একজন চিন্তাবিদ এবং আলোচক, কিন্তু দুটি টার্মের নির্বাচন কমিশনকে তিনি যেভাবে দেখলেন, আমার ব্যক্তিগতভাবে জানা আফজাল ভাইয়ের সাথে এই বক্তব্যের আমি কোনো মিল পাইনি। খুব হতাশ হয়েছি। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনা করা এবং সরকারের দায়িত্ব। রাজনৈতিক দলের দায়িত্ব নির্বাচনে ব্যবস্থাপনা করা না, অংশ নেওয়া। তো নির্বাচনে তো আমরা অংশ নিয়েছিলাম, নির্বাচন ব্যবস্থাপনা আছে। সরকার দলের বাইরে ওখানে অন্য দলের প্রার্থীর কোনো সুযোগ আছে, ভোটারদের ভোট দেওয়ার কোনো সুযোগ আছে। টোটাল নির্বাচনী ব্যবস্থাপনাটা ক্ষমতাসীন আওয়ামী লীগ দখল করে নিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। এটা আরও ভয়ঙ্কর ব্যাপার। সেটা কিভাবে সম্ভব হয়েছে? যেমন ধরেন, এই যে নির্বাচন কমিশন আমরা গঠন করলাম, পরপর 2বার সার্চ কমিটির মাধ্যমে। এই সার্চ কমিটি তো সার্চ করেছে আওয়ামী আজ্ঞাবহ নির্বাচন কমিশনার কোথায় পাওয়া যায়। একেবারে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটাকে একটা আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনে পর্যন্ত রূপান্তরিত করে ফেলেছে। তাদের কাজই হচ্ছে সরকারি দলকে উইন করানো। সেই দায়িত্ব নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই সার্চ কমিটি তো ফাংশন করছে না। স্বতন্ত্র নির্বাচন কমিশনের যোগ্য নির্বাচন কমিশন, যারা একটা নির্বাচনী ব্যবস্থাপনা অবাধে করবে এবং সব রাজনৈতিক দল সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করবে, ভোটারকে অবাধে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে তার পরিবেশ দেবে, সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যখন নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশে সম্পূর্ণ ভেঙে পড়েছে, তখন আফজাল ভাইরা বলছেন নির্বাচন কমিশন গত 2 টার্মে খুব সঠিকভাবে কাজ করেছে। তার মানে হচ্ছে ওনাদের উইন করানোর দায়িত্ব নিয়েছে, মানুষ ভোট দিতে পারুক না পারুক। ভোটার ভোট বিমুখ হয়েছে। নির্বাচন কমিশন যে পর্যায়ে নিয়ে গেছে নির্বাচন ব্যবস্থাপনা সম্পূর্ণ বিলুপ্ত অবস্থায়, সেখান থেকে আবার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন করার আরেকটা অপকৌশল। আফজাল হোসেন যেটি আরেকটি বলেছেন যে নির্বাহী আদেশে আগে কমিশন গঠন করা হতো, এখন একটা প্রক্রিয়ার মাধ্যমে সব দলের সাথে আলোচনা করা হতো, সেগুলি তো কম বেশি ফাংশন করেছে। তো একটি এক ধাপ উন্নতি না, একদম অবনতি যদি আমি এভাবে বলি। নির্বাহী আদেশে 91 তো হয়েছিল, 96 তো হয়েছিল, 2001-এ হয়েছিল, 2008-ও হয়েছিল। নির্বাচনগুলি কম্পারেটিভলি ভালো হয়েছে। তখন তো ওই দলের আজ্ঞাবহ হয়নি। এখন সার্চ করে তো, আমি আবার আপনাকে বলছি, সার্চ কিন্তু যোগ্যতা দক্ষতা সম্পন্ন ব্যক্তি করা হয় না। সার্চ করা হয় সার্চিংয়ের প্রধান উদ্দেশ্য যে আওয়ামী অনুগত কিনা, সরকারি দলের পারপাস সার্ভ করবে কিনা, আওয়ামী লীগকে বিজয় নিশ্চিত করবার জন্য সকল দায়িত্ব এবং ঝুঁকি নেবে কিনা ওই কমিশন, সেটাই তো সার্চ করা হয়। সেটি করেই তো আজকে এই নির্বাচন কমিশনের দৈন্যদশা। একটা রকিবউদ্দিন আমরা পেলাম, একজন KM নুরুল হুদা পেলাম। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের অযোগ্য, ব্যর্থ, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন আপনি দেখেছেন নাকি? একটি ক্রেডিবল নির্বাচন যারা করতে পারিনি,
এই পর্যন্ত ইভেন নির্বাচন কমিশন তো করতে পারেনি ক্রেডিবল। নির্বাচন ব্যবস্থাপনাটাকে যারা বিলুপ্ত করে দিয়েছে, বিতর্কিত করে দিয়েছে, এক পেশে করে দিয়েছে, যার ফলে আমি বলছি যে সার্চ কমিটি নতুন না, সার্চ কমিটি কোনো সমাধান আনতে পারেনি। আমরা দেখেছি যে নির্বাচন কমিশন, হ্যাঁ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে ফাংশন করে। তার দৃষ্টান্ত আমি আবারও বলতে চাই, 91, 96, 2001, 2008 আছে। ওই কমিশনগুলি তো কোনো না কোনো সরকার করেছিল। যেমন আপনি 96 আওয়ামী লীগ ক্ষমতা এসে আবু সাইদ সাহেবকে করেছিলেন, তিনি 2001 নির্বাচন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সে কিন্তু নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ নির্বাচন কমিশন একটা সংবিধানের আলোকে আইন করে যদি করা যায় সেটা এক ধাপ অগ্রগতি। তবে বাংলাদেশে ক্রেডিবল নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনই যথেষ্ট না। তার কারণ নির্বাচনী ব্যবস্থাপনায় যে সমস্ত সংস্থা থাকে তা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার ফলে নির্বাচনকালীন একটা সরকার বাংলাদেশে ক্রেডিবল নির্বাচন করার জন্য একান্ত প্রয়োজন। কারণ সেই সরকারটি যখন নির্দলীয় হয়, সেই সরকারটি যখন ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা থাকে না, তখন তারা স্বতন্ত্রভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। সেটি কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে কিন্তু মাইলফলক হিসেবে কাজ করেছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকছে, এই বিগত অন্তত দুটি নির্বাচন 14 এবং 18 এবং এখন যে নির্বাচনগুলি হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচনের নামে শুধুমাত্র তফসিল ঘোষণা আর গেজেটে নাম প্রকাশ করে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বা জনপ্রতিনিধি ঘোষণা। জনগণের ভোটার ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচিত করা সকল পথ রুদ্ধ করেছে এই নির্বাচন কমিশনের সহযোগিতায় আওয়ামী লীগ সরকার। যার ফলে সার্চ কমিটি তোমরা মজা পেয়েছেন। তো সার্চ কমিটি একটা নাটক হয়ে গেল, মানুষের ভোটাধিকার সাথে এক ধরনের প্রতারণা, প্রবঞ্চনা। আপনি সার্চ কমিটি করে আওয়ামী অনুগত নিয়ে আসবেন এবং বলবেন যে আমরা সার্চ করে পেয়েছি। সার্চ কমিটিতে আমরা গিয়ে নেই, যাইনি, দুইবার আমরা গিয়েছি না, অন্য রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে না, আমরা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসিনি গত 18 নির্বাচনের আগে। এক বাক্য দিয়ে শেষ করবো, একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। আমরা রাষ্ট্রপতি সংলাপে এর আগে গিয়েছি না, আমরা নির্বাচন কমিশনের সাথে সংলাপে গিয়ে 13 দফা দাবি দিয়েছি না, একটাও গ্রাহ্য করা হয়নি। দিন দিন এই সাংবিধানিক প্রতিষ্ঠানটাকে আওয়ামী লীগ তাদের অনুকূলে নিয়ে তাদের বিজয় নিশ্চিত করবার জন্য এই আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানকে যত্রতত্র ব্যবহার করছে। এটাই হলো লজ্জা। শেখ রবিউল আলম, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। শেখ রবিউল আলম যেটি বললেন যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির যে অবস্থান, এর চেয়ে আসলে গ্রহণযোগ্য আর কি উপায় আছে বা কি পদ্ধতি আছে যেটি দিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা সম্ভব? জি, ধন্যবাদ। অবশ্যই আইন করা উচিত ছিল। আইন যদি করা থাকতো তাহলে ডেফিনেটলি একটা কাঠামো থাকতো, সেই কাঠামোর মধ্যে সরকার কিছুটা হলেও তার ডিসক্রিপশন লিমিটের মধ্যে ব্যবহার করার সুযোগ পেত। এখন তো যেটা হচ্ছে, যদি সার্চ কমিটি ছাড়াও করে ফেলে, সংলাপ ছাড়াও করে ফেলে, একদম আওয়ামী লীগের পদধারী লোককেও যদি নির্বাচন কমিশনে দেয়, প্র্যাকটিক্যালি আমাদের কি করার আছে, বিএনপি কি করার আছে? যেহেতু আইন নাই, সেজন্য কার্টা ব্ল্যাঙ্কে অমনিবাস পাওয়ার, আইন যেখানে থাকবে না সেখানে দানবের শাসন হবে, কোনো সন্দেহ নেই। নাও যে জিনিসগুলো দরকার, যেটা কখনো ইসিও বলে না, আমরা কথা বলি, নির্বাচন কমিশন তো কখনো আজ পর্যন্ত বললো না যে আমার সুষ্ঠু নির্বাচন করতে এই জিনিসগুলো আমার দরকার। তারা আসলে চাকরিজীবীর মতো হয়ে গেছে। এবং আপনি আওয়ামী অনুগত বা সরকার অনুগত রবিউল ভাই যেটা বললেন, কিভাবে বুঝবেন যে একটা লোক নিরপেক্ষ থাকবে? যে লোকগুলোকে গত 10 বছর, 15 বছর, 20 বছরে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকেরই ক্যারিয়ার অ্যামেজিং, তাদের ক্যারিয়ারে কোনো স্পট ছিল না, তারা সৎ, নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, ফাইনেস্ট অফিসার অফ দ্য কান্ট্রি ছিল। কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে তারা কখনো সদিচ্ছায়, কখনো বাধ্য হয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। এটা বাস্তবতা, এটা আমরা স্বীকার করতে হবে সবাইকে। কিন্তু কেন পারেনি? কোনো জায়গায় তারা চেষ্টা করেনি এমনটাও কিন্তু না, চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, তার মধ্যে যে কারণগুলো, তার মধ্যে একটা হচ্ছে, অবশ্যই আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হতে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। আপনি যতই কাঠামোগত পরিবর্তন করেন, একটি বৃহৎ দল নির্বাচন বর্জন করে, নির্বাচন কমিশনের পক্ষে একা নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না। কারণ একটি আসনে ভোট করতে আমাদের এক সেট এজেন্ট দিলে 800 লোক লাগে, কেন্দ্রের বাইরে লাগে আরো 4000 লোক, প্রায় 6 থেকে 7000 লোক অ্যাক্টিভ লাগে ভোটের দিন। তার মানে 3টি প্রার্থী যদি থাকে, তাহলে 3টি প্রার্থী 18 জন সক্রিয় লোক ভোট সুষ্ঠু করতে কাজ করে। এই 18,000 লোক যদি কাজ না করে, নির্বাচন কমিশন কখনোই
তার এই গুটি কয়েক প্রিজাইডিং, গুটি কয়েক পোলিং, গুটি কয়েক সাব ইন্সপেক্টর দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না, ইন পার্টিকুলার যেহেতু ইলেকশনটা একই দিনে হয়ে থাকে। নাও কি প্রয়োজন আমি মনে করি, ফার্স্ট হচ্ছে ইনস্টিটিউশনালাইজেশন অফ ইসি। ইসির যেন কারো উপর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, তার নিজস্ব পুলিশ থাকবে, তার নিজস্ব বাজেট থাকবে, তার নিজস্ব পাওয়ার থাকবে, এবং ইসির সচিব মাস্ট বি ফ্রম ইসি, এবং ইসি মেম্বাররা যারা হবেন তারা যেন আমলা না হন। কারণ যখন আপনি চাকরি করে যাচ্ছেন, আজকে 13 বছর যখন আপনি সরকারি চাকরি করছেন, প্রমোশন পেয়েছেন, এখন প্রমোশনের পরে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে আপনি ইসির কমিশনার হবেন, তখন আপনার এই সরকারের প্রতি লয়ালটি থাকবে, থাকাটাই স্বাভাবিক। আমাদের একটা জুডিশিয়ারিতে বলা হয় যে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট অ্যাফেক্ট দ্য প্রি রিটায়ারমেন্ট জাজমেন্ট। তো অনেক ক্ষেত্রে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখা গেছে রিটায়ারমেন্টের আগে আগে হাইকোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সরকারের পক্ষে রায় বেশি দিয়েছে, যাতে রিটায়ারমেন্টের পরে তারা কমিশনের সদস্য হতে পারেন। তো বাংলাদেশ তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ব্যারিস্টার শামীম, আইন করা কি সমাধান? আইনে কি সমাধান আসবে গ্রহণযোগ্যতার দিক থেকে? আইন কোনো সমাধান না, কিন্তু আইনটা একটা কাঠামো দিবে। এখন তো কোনো কাঠামো নাই, আপনি কিভাবে নিবেন, কোথা থেকে নিবেন, কি করবেন। আইনে যেমন বলা থাকতে পারে যে একটা 10 জনের প্যানেল থাকবে, 20 জনের প্যানেল থাকবে, অথবা সুপিরিয়র সিলেকশন বোর্ড থাকবে। দেশের সব চিফ জাস্টিসরা মিলে, দেশের সব ক্যাবিনেট সেক্রেটারিরা মিলে একটা 10 এক্স এন্ড প্রেজেন্ট তারা মিলে একটা কমিটি করবে, অথবা এক্স ইসি চেয়ারম্যান যারা ছিল, ইসি সভাপতি যারা ছিল, তারা 5 জন মিলে একটা কমিটি থাকবে, ওই কমিটি নিয়োগ করবে। এই নিয়োগ কমিটি বা সিলেকশন কমিটি বা সুপিরিয়র সিলেকশন বোর্ডটা না থাকার কারণে মহামান্য রাষ্ট্রপতি যাকে চাচ্ছেন তাকে দিতে পারবেন। এবং আমি আপনার টকশোতেও বলেছি, ইট ইজ নট মহামান্য রাষ্ট্রপতি ডিজায়ার, কারণ মহামান্য রাষ্ট্রপতিকে এই ক্ষেত্রে বাধ্য উনি কাজ করতে অ্যাজ পার অ্যাডভাইস অফ অনারেবল প্রাইম মিনিস্টার। মাননীয় প্রধানমন্ত্রী যে নাম পাঠাবেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সেই নাম একসেপ্ট করতে বাধ্য। কারণ আর্টিকেল 48-এ বলা আছে শুধুমাত্র চিফ জাস্টিস নিয়োগ আর আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নিয়োগ, এই দুটি বিষয় ছাড়া সমস্ত বিষয়ে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি কাজ করবেন অ্যাজ পার অ্যাডভাইস অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। তাহলে বেসিক্যালি সরকার প্রধান যিনি, আওয়ামী লীগ প্রধান যিনি, তিনি নির্বাচন কমিশনার সিলেক্ট করছেন, মহামান্য রাষ্ট্রপতি অ্যাপ্রুভ করছেন। দেন আসেন, তাহলে সংলাপ করছেন কেন, সার্চ কমিটি করছেন কেন? ব্যারিস্টার শামীম, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো আপনার কাছে, সংলাপ নিয়ে আবার কথা বলবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আফজাল, যেটি শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন, যে কর্মকর্তাগুলো, সরকারি কর্মকর্তা যারা তাদের কর্মজীবনে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন, তারাই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে পুরোটা পারছেন না, সেখানে আসলে প্রভাবটা কিসে, তাদের বাধা কোথায়? না, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের দায়িত্ব কর্তব্য কি হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে, আলোচনা চলবে এবং ভবিষ্যতে আলোচনাগুলো আসবে। আমি যেটা মনে করি যে সংবিধানেই কিন্তু মানে তাদের কর্তব্য দায়িত্ব এগুলো একেবারে সুস্পষ্ট করা আছে এবং তার আলোকেই তারা দায়িত্বগুলি করবে, এটাই আমরা প্রত্যাশা করি। তবে সেই ক্ষেত্রে তাদের বাধাটি কোথায়? আমি তো দেখি যে কোনো বাধা নেই এখানে কাজটি করতে। আর এখন আইনের কথা যেটা বলা হয়েছে, আইন করবেন রাষ্ট্রপতি অথবা অধ্যাদেশ জারি করবেন, আর রাষ্ট্রপতি সার্চ কমিটিও ডাকছেন রাষ্ট্রপতি। সুতরাং পার্থক্য খুব একটা এই মুহূর্তে নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে আছে বলে আমি মনে করি না। তারপরে যেটি হলো যে এই যে আমরা কথায় কথায় সংবিধানের কথা বলি, বাংলাদেশে কয়েক দশকের রাজনীতির অভিজ্ঞতা তো আমাদের আছে এবং সকলেই আমরা জানি যে এই দেশে সংবিধানকে কাটাছেঁড়া করা, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, সংবিধানকে ধ্বংস করে কিভাবে ক্ষমতায় দেশে হস্তান্তর হয়েছিল আমরা জানি। আবার বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে আমরা সকলেই চাই সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ করতে, কিন্তু আমরাই তো হানা ভোটের উৎসব করেছি এই দেশে, আমরাই তো মাগুরা মার্কা নির্বাচন করেছি এই দেশে, আমরাই তো এই দেখেছি কিভাবে বিএনপির সময় এই ঢাকার 10 আসনে নির্বাচনগুলো হয়েছিল, কিভাবে হুন্ডা গুন্ডার মহারাজে বাংলাদেশে নির্বাচন হয়। সুতরাং এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস দেওয়ার জন্য যা যা করা দরকার এগুলো কিন্তু সামরিক শাসনের মানে গর্বে জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলো তারা করেছে, এবং কিভাবে মিডিয়া কু করে নির্বাচনে ফলাফল ঘোষণা করেছে আমরা সবই জানি। সুতরাং সেই জায়গা থেকে মানে পুরোপুরি উত্তরণ হয়তো হয়নি, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি। হয়তো
এই নির্বাচনগুলোতে যদি বিএনপি সদ ইচ্ছা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করত এবং বিএনপি যদি নির্বাচন ভোটের আশেপাশের ক্যাম্পগুলো পুড়িয়ে না দিয়ে অথবা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মানুষকে হত্যা না করে মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা না দিয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে তো নির্বাচনের পরিবেশটি হয়তো আমরা আরেক ধাপ এগোতে পারতাম। কিন্তু সেটি না করে আমরা কিন্তু একটা ভিন্ন পরিবেশের মধ্যে নির্বাচনগুলো করতে হয়েছে। সংবিধানকে রক্ষা করার জন্য, মানুষের জীবন মান সম্পদ রক্ষা করার জন্য একটা ব্যবস্থা কিন্তু নিতে হয়েছে এবং তার আলোকে কিন্তু বাংলাদেশ এগিয়ে গিয়েছে এবং দেশের উন্নয়ন অগ্রগতি ধরিয়ে রাখার জন্য আমরা কিন্তু দেখছি যে কীভাবে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি নির্বাচন ব্যবস্থাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে গত যে নির্বাচনটি হয়েছে সেটিও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ সেই নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে এবং তারপরে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে সবাই। তখন কিন্তু কেউ বলেনি যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা নির্বাচন খারাপ হয়েছে। তাদের দলের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম তিনিও কিন্তু বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভি চিহ্ন দেখিয়ে বলেছিলেন যে নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু তারপরে হঠাৎ করে আবার সবাই কোরাস করে একেবারে নির্বাচন হলো না, নির্বাচন খারাপ হয়েছে, নির্বাচন আবার সুষ্ঠু হয়নি, এই কথাগুলো বলে যাচ্ছে এবং একই কথা বারবার আমাদের শুনতে হচ্ছে। সুতরাং এখন বিএনপি অথবা তাদের দলের পক্ষ থেকে যে কথাগুলো বারবার উচ্চারণ করা হচ্ছে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি যেটা মনে করি যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস তারাই করেছে, বিচার ব্যবস্থা তারাই ধ্বংস করেছে। জাতির পিতার হত্যাকাণ্ড সেই সময় 15ই আগস্ট ঘটনার পরে বাংলাদেশে যে ইতিহাসের যে উল্টো পথে যাত্রা সেটা আমরা লক্ষ্য করেছি এবং তারপরে এই যে আইন করে আমরা তো এখন আইনের শাসনের কথা বলি, প্রতিষ্ঠান ধ্বংসের কথা বলি, যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, আইনের শাসনকে ধ্বংস করা, এটা তো বিএনপি আমলে হয়েছে। এবং কীভাবে ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করা যাবে না, এটা তো এই দেশেই হয়েছে। সুতরাং এই কথাগুলো চর্বিত চর্বণ এগুলো বলা হয়। আমরা যেটা মনে করি যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে বিএনপি অতীতে নির্বাচনে অংশগ্রহণ না করে তারা সামনে এগিয়েছে না পিছিয়েছে, এটা তারাই বিশ্লেষণ। অ্যাডভোকেট আফজাল, আপনার কাছে আবার আসবো আমি। শেখ রবিউল আলম, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে সামনের দিকে এগিয়েছে না পিছিয়েছে? বিএনপির রাজনৈতিক অর্জন কি? নির্বাচন এর একটা ক্রেডিবল নির্বাচনের জন্যই তো বিএনপি এই আন্দোলন সংগ্রাম দাবি করছে। আমাদের চাওয়াটা কি? আমরা একটা ক্রেডিবল নির্বাচন চাই। তো সেই ক্রেডিবল নির্বাচন চাওয়ার ক্ষেত্রেই তো আজকে এই আমাদের রাজনীতি, এই স্যাক্রিফাইস, এই সাফারিং, এই ত্যাগ আমরা স্বীকার করছি শুধু ভোটাধিকারের জন্য। যারা ভোটাধিকারটা দখল করলো জনগণের এবং অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকছে এবং থাকতে চাইছে, তারাই আবার মনে করেন যে আমাদের সমালোচনা করছে। মানে বিষয়টা কেমন? এই শামীম হায়দার পাটোয়ারি সবই ভালো বলেছেন, আমি তার সাথে একমত। একটা আইন করা উচিত এবং আইন হলে একটা কাঠামো অন্তত থাকে, সেটা এক ধাপ অগ্রগতি। কিন্তু নির্বাচন কমিশনই একমাত্র নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম না যদি না ক্ষমতাসীন সরকার চায়, কারণ সরকারের সহযোগিতা প্রয়োজন। আমি আপনাকে বারবার বলছি, আমাদের ক্ষমতাসীন সরকারটাই সমস্যা, নির্বাচনকালীন সরকারটাই সমস্যা। সেখানে যদি একটা একমত হয়ে একটা কারেকশন আনা যায়, যেটা আমরা করেছিলাম। ওই আফজল ভাই বললেন যে এর আগে কেউ করি নাই। আরে ভাই, আপনারা তো প্রায় 13 বছর ক্ষমতায়, তো 13 বছর কি কম দিন? 13 বছরে আপনাদের উপলব্ধি হলো না যে আইনটা করা যায় কিনা? এখন শেষ মুহূর্তে এসে বলছেন সময় নেই। আমি মনে করি এখনো সময় আছে, কিন্তু আপনাদের সদিচ্ছা নাই। সময় না থেকে একটা অধ্যাদেশ জারি করেন, তা তো করছেন না। ওই প্রধানমন্ত্রীর দেওয়া লিস্ট অনুসারে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দেবেন, তার আগে একটা প্রতারণামূলক আলোচনার বর্ষা বসিয়েছেন। এটা তো সমাধান নয়, এটা তো এক ধরনের চাতুরতা এবং অধিকারের সাথে প্রতারণা। এই ধরেন শামীম ভাই একটা কথা বলছিলেন যে রাজনৈতিক দলগুলি থাকলে ভালো হয়। ইয়েস, রাজনৈতিক দলগুলি থাকার জন্যই তো নির্বাচন। কিন্তু যখন পুলিং এজেন্ট রাখা যায় না, নির্বাচনের আগের দিন রাত্রে আপনাকে বলি, নির্বাচন কমিশনের কর্মকর্তারা অর্থাৎ কেন্দ্রে যারা যায়, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক হয়ে যায়। আগের রাত্রেই কেন্দ্র দখল শেষ। তারপরে সকালবেলা যদি আমাদের এজেন্ট যায়, কেউ কেন্দ্রে ঢুকতে পারে না। আমি নিজে ট্রাই করেছি এবং এজেন্টগুলিকে বুথের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমার 45 জন এজেন্ট গ্রেপ্তার করেছে বুথের মধ্যে থেকে। তো এখন আপনি নির্বাচনে থাকবেন কি করে বলেন? ভোটার তার পছন্দের পর থেকে ভোট দিতে যাবে, অ্যাসল্ট হয়ে চলে আসছে, সে ভয় আর ভোট দিতে যায় না। এটা কি নির্বাচনী ব্যবস্থাপনা? এখন নির্বাচনের ন্যূনতম আপনি যদি প্রোটেকশন করবে, আপনাকে প্রোটেক্ট করবে যে সমস্ত সংস্থা, তাই না, নির্বাচনে ব্যবস্থাপনার সাথে জড়িত, তারা তো সব এক পেশে একদলীয় হয়ে যাচ্ছে, সরকার দলীয় হয়ে যাচ্ছে এবং তাদের দায়িত্বই হয়ে যাচ্ছে সরকার দলকে উইন করানো। এটাই হলো মূল সমস্যা। সেটি যদি সরকার যদি নিরপেক্ষ দৃষ্টিতে থাকতো, নির্বাচন কমিশনের ত্রুটি বিচ্যুতি আলোচনা করে ঠিক করা যেত, সার্চ করেও ঠিক করা যেত।
কিন্তু সরকারের সদিচ্ছা তো আপনি সার্চ করে প্রতিহত করতে পারছেন না। সমস্যাটা এই জায়গায়। আরেকটা কথা আমি একটু বলতে চাই যে সংবিধানে বললেন উনি কাটাছেড়া করে, সংবিধানে কাটাছেড়া আপনারা করেছিলেন স্বাধীনতার পর ৪র্থ সংশোধনী, এক দলের দেশ, এক দল আজীবন, এক দলের রাজনীতি। সেটি না করলে তো ৫ম সংশোধনী প্রয়োজন ছিল না আফজাল ভাই। অর্থাৎ এই শুরুটা আপনারা করেছেন ক্ষমতার মোহে এবং আজীবন ক্ষমতা দখল করবার জন্য। হানা ভোটের কথা বললেন, হানা ভোটটা জিয়াউর রহমানের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার সবচেয়ে আমি বলবো উজ্জ্বল দৃষ্টান্ত। হানা ভোট তো সংবিধান সম্মত ছিল, এই ৫ম সংশোধনীতে আপনারা এটা বাতিল করে দিয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে হানা ভোটের ব্যবস্থা ছিল। আচ্ছা আমাকে একটু বলেন তো আফজাল ভাই, মুস্তাক তো প্রেসিডেন্ট ছিল, কার ভোটে ছিলেন? এরপর বিচারপতি সায়েম আপনার প্রেসিডেন্ট বানালেন প্রায় 2 বছর বঙ্গবন্ধুর হত্যার পর, কোন ভোটে? ভোট ছাড়া। জিয়াউর রহমান কাছে যখন ক্ষমতা হস্তান্তর করলো বিচারপতি সায়েম অপারগতা প্রকাশ করে, তখন তিনি হানা ভোটটা দিয়েছিলেন। তিনি মনে করতেন গণতন্ত্র মানে জনগণের ম্যান্ডেট ছাড়া একদিনও ক্ষমতা থাকা উচিত না, যার ফলে তিনি খুব অল্প সময়ের মধ্যে একটা হানা ভোট দিয়ে জনগণের প্রাথমিক সমর্থন নিয়েছিলেন এবং এই অল্প দিনের মধ্যেই আবার কিন্তু নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন, ৭৮-এ অংশ নিয়েছেন, ৭৯-তে অংশ নিয়েছেন আপনার, তারপরে যে ৮১-তেও অংশ নিয়েছেন, ৭০-এর যে নির্বাচনে প্রেসিডেন্ট হলো ডক্টর কামাল হোসেনকে আপনারা দিয়েছেন। তো বিএনপি তো সব নির্বাচনে ক্রেডিবল নির্বাচন করে ক্ষমতায় থেকেছে, কোনো ব্যাকফুটে আপনাদের মধ্যে এরকম ক্ষমতা তো দখল করেনি। আপনারা যে নির্বাচন করেছেন ১৪ আর ১৮-তে, এটা নির্বাচন। ১৪-তে নির্বাচনের আগে সরকার গঠন করে ফেললেন ১৫৪ আসনে বিজয়ী হলে। তো একটা দেশে যদি নির্বাচনের আগে সরকার হয়ে যায় ভোট দেওয়ার দিনের আগে, কত ভয়ঙ্কর হতে পারে। ১৮ জুলুম করলেন, অত্যাচার করলেন, নমিনেশন বাতিল করলেন, ঢালাওভাবে সবাইকে গ্রেপ্তার করলেন, প্রার্থীদের অ্যাসোর্ট করে ঢাকায় পাঠিয়ে দিলেন, এজেন্টগুলি সকালবেলা গ্রেপ্তার করে ফেললেন, তারপরও আস্থা রাখলেন না। কি করলেন? ৩০ তারিখের ভোট ২৯ তারিখে রাত্রে করে ফেললেন। তো বাংলাদেশের ১৪ এবং ১৮ চেয়ে ব্যর্থ নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন এর আগে কি বাংলাদেশের ইতিহাসে হয়েছে যেগুলো আপনারা করেছেন? তারপর আপনারা আবার বলছেন আমরা যখন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য একটা গণতান্ত্রিক আন্দোলন করছি, ন্যায্য দাবি করছি, সেখানে আপনাদের অনীহা, সেখানে আপনাদের সহযোগিতা নেই। আপনারা আবার সেই সার্চ কমিটি, আবার আপনাদের অধীনে নির্বাচন, এইটা যদি করেন তাহলে মানুষের ভোটাধিকারের সাথে আওয়ামী লীগের এক ধরনের প্রতারণা হবে এবং আওয়ামী লীগের ভোটাধিকার দখল করা হবে। এটা একটা স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ করতে পারে না। আপনাদের শুভবুদ্ধির উদয় হয়ে এখনো জনগণের ম্যান্ডেট, শেখ রবিউল আলম আপনার কাছে আবার আসবো আমি, খুব ভয়ঙ্কর পরিণতি হবে। আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। শেখ রবিউল আলম যেটি বললেন তার অর্থ দাঁড়ায় যে তাহলে সংলাপ কেন? সংলাপ কেন? কারণ সংলাপ ছাড়া তো আর কোনো বিকল্প এই মুহূর্তে নাই। যেহেতু সরকার আইন করছে না, সরকার আইন করবে না, সরকার আইন করবে না, করছে না। এখন সরকার সংলাপের জন্য আহ্বান জানিয়েছে। আমরা কি এই দরজাটাও বন্ধ করে দেব? এই লেভারেজটাও বন্ধ করে দেব? প্রক্রিয়ার বাইরে ছিটকে গিয়ে প্রক্রিয়াকে আপনি সংশোধন করতে পারবেন না, প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে। দেখুন আওয়ামী লীগ কিন্তু এই ৭৫ পরবর্তী প্রায় প্রতিটি ভোটেই অংশগ্রহণ করেছে, শুধু ১৫ই ফেব্রুয়ারি ছাড়া। করেছে বলেই কিন্তু তারা ৯৬-তে ক্ষমতা এসেছে। আজকে তাদের ভোটের যে অভিজ্ঞতা, ভোটের যে ফুটপ্রিন্ট, ভোটের যে প্ল্যানিং, এগুলো কিন্তু অভিজ্ঞতার ফসল। ভোট কোনটা সুষ্ঠু কোনটা অসুষ্ঠু এটা খুব তাত্ত্বিক এবং বিশাল আলোচনা। যেই হেরে যাবে সেই বলবে ভোট অসুষ্ঠু, এটাই স্বাভাবিক। এবং আমাদের ইতিহাসে দেখা গেছে জিয়াউর রহমানের সময় ভোটে ১০৭% ভোট পড়েছিল কোনো একটা কেন্দ্রে, এটা একসেপ্টেড সেই সময়। আবার আওয়ামী লীগও সেই সময় ৪০টি আসন পেয়েছিল না ৩৬টি আসন পেয়েছিল। ৭৫-এর সময় তো বাংলাদেশের রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ যত সমালোচনায় থাকুক তারা তো ৪০টি আসন পাওয়ার দল না, কিন্তু বলা হয়ে থাকে একটা নেগোসিয়েশন তারা ৪০টি আসন পাবে, এটা মেনে নিয়েই নাকি ভোটে গিয়েছিল। হোয়াট এভার। নাও দ্য কোশ্চেন ইজ যে আমাদের আইন হচ্ছে না বলে বাকি পদগুলো আমরা বন্ধ করলে সমস্যার সমাধান হবে এমনটা আমি মনে করি না। জাতীয় পার্টি সংলাপে গিয়েছে এবং সংলাপের ফলাফল কি হবে আমরা মোটামুটি জানতাম, কিন্তু তারপরে আমাদের নেতৃবৃন্দ গিয়েছে, আইনের দাবি জানিয়েছে এবং বাইরে এসেও বলেছে যে আমরা আইনের দাবি জানিয়েছি। পাশাপাশি আরো একটি দল আইনের দাবি জানিয়েছে, আর অনেকগুলো দল আইনের দাবি জানাচ্ছে। এগুলো সরকারের উপর অবশ্যই প্রেসার ক্রিয়েট করছে। সেই প্রেসারে সরকার ইমিডিয়েটলি পরিবর্তন হবে এমনটা না, হয়তো বা একদিন হবে এবং খুব বেশি দিন সেটা অপেক্ষা করতে হবে না। আরেকটি হচ্ছে দু একটি দল আবার অবশ্য নির্বাচনকালীন সরকারের কথাও বলেছে। তো বিএনপির দাবিটা বিএনপি সুস্পষ্টভাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে জানাতে পারে। বিএনপি একটি বড় দল, কোন একটি মহলের কাছে আলোচনার পথ একেবারেই বন্ধ করা উচিত না।
কারণ আপনি যখন আলোচনার পথ বন্ধ করে দিবেন তখন আপনার সামনে জঙ্গিবাদ টেরোরিজম ছাড়া আর কোনো পথ থাকবে না। সেই পথটা আবার সবসময় কোনো সমাধান না, এবং হয়তোবা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও চাবে যে বিএনপি ওই পথেই হাঁটুক। আমি মনে করি আলোচনা, সব কিছুটা আন্দোলন সব মিলেই তো রাজনীতি। একটা অপশন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া ঠিক হবে না। আপনার মনে আছে কিনা এই ইলেকশনের পরে যখন বিএনপি সংসদে যেতে চাচ্ছিল না, তখন আমি বলেছিলাম যে না, বিএনপি সংসদে যাওয়া উচিত, কারণ সংসদে গেলে তারা যে কথা বলতে পারবে, একটা নতুন ফোরাম পাবে। এই ফোরামে আজকে দেখেন সংসদে ঘন ঘন খালেদা জিয়ার মুক্তির দাবি উঠেছিল, আজকে সংসদে ঘন ঘন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কথা উঠছে, এবং বিএনপি পন্থীরা, বিএনপি মানে যারা সংসদ সদস্য তারা বলেছেন যে আপনি বিদেশে যে না দিলে আমরা পদত্যাগ করতে পারি। কতটা ক্রেডিবল হুমকি এটা আমরা জানি না, বাট ওই ফোরামটা আছে, মিডিয়াও তাদেরকে সেখানে বেছে নিচ্ছে। আমি মনে করি সরকারের উচিত বিএনপির কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়া। বিএনপিরও উচিত কোন কোন দাবিগুলো সরকার মেনে নিতে পারে, সব মানবে এমনটা ভাবার, একটা উইন উইন সিচুয়েশন, উইন উইন ফর্মুলা বিএনপির করা উচিত। আমরা পরবর্তী সংসদটা ইনক্লুসিভ চাই, আরো বেশি বিরোধী দলের সদস্য চাই। কে সরকার গঠন করবে এটা 23-22-এর আগে বলা যাচ্ছে না, কিন্তু যেই বিরোধী দল থাকবে তারা যদি 140, 130, 160 বা 150 আসন না থাকে, তাহলে আসলেই সংসদে ইম্প্যাক্ট ফেলা যাচ্ছে না। যদিও থিওরিটিক্যালি 149 হলেও আপনি ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই বিএনপির অংশগ্রহণ করা উচিত। আওয়ামী লীগের উচিত কোন কোন বিষয়ে ছাড় দিলে বিএনপি অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে কনসিডার করা। বাট অন দ্য আদার হ্যান্ড, যে বিষয়টা আওয়ামী লীগ কোনোভাবেই মানবে না আপাত দৃষ্টিতে, কেয়ারটেকার গভর্নমেন্ট, বিএনপি যদি ওই একটি পয়েন্টে স্টিক থাকে, তাহলে হয়তো বা বিএনপি 13-র মতো আরো একটা ভুল করতে পারে। নাও বিএনপি দাবি জানিয়ে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে, পরিবর্তন তো হচ্ছে না। বিএনপি, আমি ধরে নেই বিএনপি ভুল সালে, বিএনপির ভুলের মাসুল বিএনপির নেতাকর্মীকে দিতে হচ্ছে, বিএনপির ভুলের মাসুল বিএনপিকে দিতে হচ্ছে, বিএনপির ভুলের মাসুল শুধুমাত্র বিএনপিকে না, কিছুটা আওয়ামী লীগকেও দিতে হচ্ছে। কারণ বিএনপির এই বর্জনের কারণে আওয়ামী লীগেরও তার রাজনীতির গতিপথ চেঞ্জ করতে হচ্ছে, আওয়ামী লীগও তার কম্পিটিটিভনেস হারিয়ে ফেলছে, প্রশাসন নির্ভরশীলতা বাড়ছে। আমি সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলবো, এখানে তীব্র প্রশাসনের দাপট বেড়ে গেছে, এবং সেটা সামনের ভোট পর্যন্ত রিফ্লেক্ট হতে পারে। কত বড় ডিজাস্টার এটা নিয়ে আসতে পারে এটা আমি কল্পনা করতে পারছি না। সামনের সংসদ এমন হতে পারে, মানে খোলামেলাই বলি, যে পুলিশ বলতে পারে আমাদের 50 জন এমপি থাকবে, আমলারা বলবে আমাদের 50 জন এমপি থাকবে, ব্যবসায়ীরা বলবে আমাদের 50 জন থাকবে। সেখানে হয়তো বা সরকারি দল কোন রকম কিছু পলিটিশিয়ানকে আনতে পারবে। সংসদ আর পলিটিশিয়ানদের থাকবে না যদি এই মুহূর্তে আমরা রাজনীতিটাকে সঠিক ধারায় নিয়ে আসতে না পারি। ব্যারিস্টার শামীম পাটোয়ারী, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো আপনার কাছে। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আফজাল, যেটি শামীম পাটোয়ারী বললেন, রাজনীতিটা আসলে কঠিন হয়ে যাবে, বা এরপরে রাজনীতির গতি, রাজনীতি তো গতি প্রকৃতি কখনো কঠিন, কখনো সরল, কখনো একটু বাঁকা পথে যায়। তো এটাই রাজনীতির ধর্ম। বাংলাদেশের রাজনীতি যেহেতু কখনোই সহজ সরল পথে এখানে এগোয় নাই, এটা আমরা দেখেছি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমেই তো বাংলাদেশের রাজনীতি উল্টো পথে গেছে, এবং তারপরে যে ইতিহাসের যে উল্টো পথের যাত্রা, সেখানে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সে কথা আমি আগেই বলেছি। তো আমি যেটা মনে করি যে কোন পরিস্থিতিতে কী কারণে মানে বাংলাদেশের রাজনীতি বর্তমানে এই পর্যায়ে আসলো, এটা কিন্তু বিএনপির অনুধাবন করতে হবে, অন্য রাজনৈতিক দলের অনুধাবন করতে হবে। কারণ আমরা দেখি যে এই যে 2014 সালে অথবা 18 সালে যে নির্বাচন, এই নির্বাচনগুলোতে বিএনপি যেভাবে অংশগ্রহণ করেছে অথবা যেভাবে অংশগ্রহণ করে না এর আগেরটি, সেটা করতে গিয়ে তারা না করে তারা মানুষ হত্যা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, হত্যা খুন সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। মানুষের জীবন, মান, সম্ভ্রম অথবা সম্পদ রক্ষা করা এটি তখন সরকারের দায়িত্ব হয়ে পড়েছিল। এবং পরবর্তীকালে মানুষের চিন্তায় কিন্তু এই জিনিসটি চলে এসছে যে আসলে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে আমরা কাকে নির্বাচিত করব, কাকে ভোট দিয়ে মানে পরবর্তী সরকারে বসাবো। এবং তাহলে কি যদি বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসে, বিএনপি যে প্রাকৃতিকটা বাংলাদেশে করলো, যে মহড়াটা শক্তির দেখালো, তাহলে তো এই বাংলাদেশে একটা রক্তের গঙ্গা বয়ে যাবে। বাংলাদেশের মানুষের জীবন, মান, সম্ভ্রম কোনো কিছু থাকবে না, 71-এর পুনরাবৃত্তি ঘটবে এই বাংলাদেশে। সুতরাং তাদেরকে যেভাবেই হোক
তখন কিন্তু জাতীয় একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে যে কোনোভাবেই এইরকম একটা অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আনা যাবে না, এবং তার জন্য এটা কিন্তু আওয়ামী লীগের কারণ না, এটা বিএনপির গর্ত নিজেরা তৈরি করেছে এবং সেই গর্তে তারা পড়েছে, এখন তারা হাই হুতাশ করছে। আমি যেটা মনে করি যে এই যে বাংলাদেশে যে একেবারে অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা, সংবিধান নিয়ে তো বিএনপির বন্ধুরা কথা বলেন, জিয়াউর রহমান সাহেব তাদের যে রাজনৈতিক গুরু অথবা তাদের যে প্রতিষ্ঠাতা, তিনি কোন সংবিধান বলে বাংলাদেশে এসেছিলেন? একাধারে তিনি রাষ্ট্রপতি, একাধারে তিনি সেনাপ্রধান, এটা কোন সংবিধানে ছিল? সংবিধান লঙ্ঘন করে এসেছিলেন, এবং সেটি কিন্তু পঞ্চম সংশোধনী তার মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে এটি একটা অবৈধ সরকার, অবৈধ সরকারের মানে দোষে দুষ্ট এই বিএনপি, অবৈধতার দোষে দুষ্ট বিএনপি। সুতরাং অবৈধতার দোষে দুষ্ট যে রাজনৈতিক দল, তাদের মুখ থেকে আমি মনে করি সংবিধানের কথা অথবা সবক দেওয়া এটা আমরা কোনোভাবেই মানতে পারি না, অথবা শোনার মতো ইচ্ছাও আমাদের নাই। আর যে হারে এই যে দেশে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাকে বিতরিত করার জন্য যে কাজটি তারা অতীতে করেছে আমরা দেখেছি, এটা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে করেছে যে তারা নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এখন আবার পরবর্তী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এখন থেকে একটা পরিবেশ তৈরি করে আছে। সুতরাং মানুষের চিন্তায় মননে কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটি আছে যে বিএনপি অতীতে যে কাজটি করেছে সেই ভুলের পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। রাষ্ট্রপতির সাথে একটি অবলম্বন হতে পারে রাষ্ট্রপতির সংলাপের প্রশ্নে রাষ্ট্রপতি তো একটা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তার সাংবিধানিক ক্ষমতা বলে অথবা তিনি কিন্তু ইতিমধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন এবং 13টি রাজনৈতিক দলকে তিনি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে 6টি দল কিন্তু এই সংলাপে অংশগ্রহণ করেছে, 20 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আমি যেটা মনে করি যে এই যে বাংলাদেশে যেভাবে নির্বাচনটি অতীতে করেছে, যে এখন যে নির্বাচনী যারা ইসি তাদের নিয়ে বিএনপি অনেক কথা বলে, তারা যে আজিজ মার্কা নির্বাচন করেছিল এবং তারপরে 1,23,00,000 ভুয়া ভোট করেছিল, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচনী অফিসার নিয়োগ করার ক্ষেত্রে তারা ছাত্র দলের ক্যাডারদেরকে নিয়োগ করেছিল, এবং এটি আমরা বাংলাদেশে দেখেছি। সুতরাং বাংলাদেশের ইতিহাসে তো অনেক ঘটনারই মানে পরবর্তী সময় আজকে এই মুহূর্তে আমরা বাংলাদেশে অতিক্রম করছি। আমরা জানি যে বাংলাদেশে যে বিএনপি তারা অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছিল, তারা অসাংবিধানিকভাবেই ক্ষমতায় পালা পরিবর্তন চায়। সুতরাং সেই কারণে তারা নির্বাচন ব্যবস্থার প্রতি তাদের আস্থা বিশ্বাস এটি খুব একটা দৃঢ়। অ্যাডভোকেট আফজাল, আমাদের হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম, রাষ্ট্রপতির সঙ্গে এই সংলাপ কে বিএনপি একটি সুযোগ হিসেবে নেবে কি না? না, এখানে তো এজেন্ডা নির্দিষ্ট করা রয়েছে। এই সংলাপ ব্যর্থ হয়েছে সেটা গত 2 বার। আমরা রকিবউদ্দিন পেয়েছি, কে এম নুরুল হুদা পেয়েছি, নির্বাচন ক্রেডিবল করবার জন্য একটা স্বতন্ত্র নির্বাচন কমিশন পায়নি, অর্থাৎ এটা পরীক্ষিতভাবে ব্যর্থ। অর্থাৎ এখানে কোনো নতুনত্ব কিছু নাই। হ্যাঁ, ওই শামীম হায়দার পাটোয়ারি এক কথা বলছিলেন, কিছু ভালোই বললেন, আবার কিছু কিছু জায়গায় যেভাবে বললেন, তো শামীম ভাইকে শ্রদ্ধা করেই বলি যে জাতীয় পার্টির রাজনীতি বিএনপি করে না। সব মানলেন এটা মানা যাবে না। জাতীয় পার্টি যে দৃষ্টিতে রাজনীতি করেন ওই দৃষ্টি বা ওই আদর্শ নিয়ে তাদের বিএনপি করেন না। তাদের দাবিগুলি বলতে পারেন। আরে ভাই, দাবি বলতে তো রাষ্ট্রপতির কাছে কতবার গেলাম, প্রধানমন্ত্রীর কাছে গেলাম, নির্বাচন কমিশনে গেলাম। আপনাদের মতো গড্ডালিকায় প্রবাহে গা ভাসিত তো করতে পারিনি। 86-তে আপনাদের কৃতজ্ঞতা ছিল, আর এই আপনার 96 তো 2014-তে 2018-তে সরকারের সাথে থেকে তার প্রতিদান দিচ্ছেন। দেন আপনারা। জাতিকে সংকটে রেখে বিএনপি তো আপোষ করতে পারে না। জাতিকে সংকট থেকে উত্তরণের জন্য বিএনপি রাজনীতি করছে, এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সময় নির্বাচন কমিশন, হ্যাঁ, সরকারের মোহটাই হচ্ছে ক্ষমতায় থাকা, এর থেকে বের না হলে তো আপনি আলোচনা করে কি সেটেল করবেন? না, আবার আমাদের দাবিও তো চাচ্ছি। বিতর্কিত করলেন আপনারা, সেটা বলেন। এই যে ধরেন যে কিভাবে আমাদের সময় নির্বাচন আপনারা আরো ভালো করে দিতেন, তত্ত্বাবধায়ক সরকার ক্রেডিবল করতেন। না না, আপনারা হ্যাঁ, আমরা ধরে নিলাম আমরা বিতর্কিত করে দিলেন তো। আপনি ধরেন বিচারপতিদের বয়স বাড়ানোর আপনাদের একটা দাবি ছিল, আমি ধরে নিলাম যে দাবি থাকলেও ওই সময়টা করা ঠিক হয় না, আমি স্বীকার করছি। আপনারা তত্ত্বাবধায়ক সরকারটাকে আরো স্বচ্ছ, আরো গ্রহণযোগ্য, আরো জবাবদিহি, আরো পার্টিসিপেটরি কিভাবে করা যায়, আরো স্বতন্ত্র কিভাবে করা যায় সেই উদ্যোগ নিতেন। আপনারা তত্ত্বাবধায়ক সরকার নিজেরা সেজে বসে আছেন। আমরা শোনেন, আমাদের আমলে নির্বাচন কমিশনের তো পক্ষপাতমূলক ব্যবহার আমরা করিনি। আমরা নির্বাচন কমিশনকে কিন্তু ক্ষমতা থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি। পক্ষান্তরে আমরা আপনাদের দাবি মেনে 13 সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম। কারণ কি? জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে, আমরা সবাই যত সমান সুযোগ পাই। বাধ্য হয়েছিলেন, ধরেন বাধ্য হয়েছিলাম, মানলাম, কিন্তু করেছিলাম তো। আর আজকে আপনারা কি করলেন?
সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে দিয়ে নিজেদের ক্ষমতাটা দখল করে নিলেন 16 কোটি মানুষের ভোটাধিকার। বাতিল করার ব্যবস্থা দুঃখজনক, লজ্জাজনক এবং কলঙ্কজনক। না, স্বীকার করতে বাতিল চান করার না। ব্যবস্থা আপনারা করলেন তো। আমরা শুনেন, আমরা এখন যে তত্ত্বাবধায়ক সরকার- বিচারপতি তাদের কি তারাই তো চাচ্ছে না এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে যুক্ত হতে? না, 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 আপনি যুক্ত হতে তারা চাচ্ছে না। আমার সময়টা নষ্ট করবেন না, সময় তো কম। আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকার আপনাদের যে দাবি ছিল তার সাথে মানুষের সম্পৃক্ত ছিল, আমরাও ফিল করেছি যে ঠিক আছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা ভালো হয়, হয়েছে 91 96 তো ধরেন হয়েছে, ভালো হয়েছে, অস্বীকার করা যাবে না। 2001ও ভালো হয়েছে, 2008টা আপনাদের ফেভারে নিয়ে একে গিয়েছেন। ভালো হয় না। তারপর আমি বলবো একে ভালো হয় না। ওটা আপনি হেরেছেন, ওটা ভালো হবে না কোনোদিন। আওয়ামী লীগের ওখানেই সমস্যা, আপনাদের সমস্যা ওখানেই। এখনো 2023-এ ভালো হবে না যতক্ষণ আপনারা পর্যন্ত গত দুই ক্ষমতা নির্বাচনে নিশ্চিত হেরেছেন। না করতে পারছেন, বিজয় যত সময় পর্যন্ত নিশ্চিত না করতে পারছেন তত সময় পর্যন্ত ওটাও ভালো হবে না। 2023-ও ভালো হওয়ার সম্ভাবনা বিএনপির ক্ষেত্রেও ভালো হয়নি, বিএনপি যেভাবে আগে আরেকটা ক্ষেত্রেও কথা ভালো আমি হয় আপনাকে নাই। বলি, এই যে হামিম হায়দার পাটোয়ারি একটা কথা যে শামীম বললেন, হায়দার পাটোয়ারি, জি। শামীম হায়দার পাটোয়ারি, হ্যাঁ উনি আমার খুব প্রিয় মানুষ। 79 নির্বাচনে আওয়ামী লীগ 39 সিট পেয়েছিল মালিক উকিলের নেতৃত্বে, 2 আসন পেয়েছিল মিজানুর রহমানের নেতৃত্বে। এটাই আওয়ামী লীগের সক্ষমতা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ 60-65টা আসন পেতেন যদি এই বিভাজন না হতো, 2 গ্রুপ হয়ে গিয়েছিল তো। ভোট কিন্তু আওয়ামী লীগ ভালোই পেয়েছিল। আবার আওয়ামী লীগের সক্ষমতার চেয়ে বেশি না। 2001-এ কত সিট পেয়েছিলেন? 86 সিট। আওয়ামী লীগের সক্ষমতা 2008 শোনেন, সালে দেখেন। আপনি আমাকে বলি 2008 সালে আওয়ামী লীগের সক্ষমতা কি? 96-তে শোনেন না, এটা দেখেন, আপনি আমার ওইটাই সক্ষমতা আওয়ামী লীগের। আমরা সেই দিকে চলে 2008 এসেছি, নির্বাচনে আওয়ামী লীগের আমি 8 সক্ষমতা। পর্যন্ত আসছি, আপনি শোনেন না। এই সময় দেশ শেষ। আওয়ামী না, এক লীগ, মিনিট বলবো। আপনাদের কোনো রাজনৈতিক দল আপনি ছিল? আমার কথা, আপনি সিনিয়র হয়ে এরকম করলে ঠিক না, হবে না, ঠিক আছে, বলেন। আমি আপনাকে বলি, আমি 2008 আপনি পর্যন্ত আমাকে সক্ষমতা ওইটা বললেন, আমি তো বললাম সক্ষমতা 2008 এর নির্বাচন। আসছি তো আমি 8 পর্যন্ত। শোনেন, আমি 8 পর্যন্ত আসবো। আপনি 96-তে কত পেলেন? 146। মেজরিটি হলো না। জাতীয় পার্টি শামীম ভাইরা সাপোর্ট না দিলে সরকার গঠন করতে পারতেন না। 2001-এ এসে পেলেন 56 সিট মাত্র, 91-তে 86, 62টা পেয়েছিল, পরে উপনির্বাচনে বা ইলেকশনে মিলে 62, প্রথমে 56টা পেয়েছিল। তো আপনাদের সক্ষমতা কিন্তু বিলো 100। সক্ষমতা বিলো বিলো 100 100 না। ওই যে 2008 2008 সালের যে নির্বাচন, করলে এটাই আমাদের সক্ষমতা। ষড়যন্ত্র এবং করলে সকল নির্বাচনী ব্যবহার করলেন। কারচুপি, 14-তে মিডিয়া কু, নির্বাচন সমস্ত ছাড়া কিছুর মাধ্যমে 154 নির্বাচনগুলো হয়েছে। নির্বাচন ছাড়া শেখ রবিউল আলম, আমাদের হাতে ঠিক আছে, সময় কম, আমরা আলোচনা আবার শেষ ধরেন, করব। আগের রাত্রে ভোট করে জি। 2018-তে সক্ষমতা নিয়ে আপনাদের বলা আওয়ামী দরকার লীগকে নেই। কখনোই আপনাদের সক্ষমতাটাই বাংলাদেশের প্রমাণ মানুষ করেন না ভোট next দেয় না। নির্বাচনে। এটাই হচ্ছে আওয়ামী লীগের আত্মা। আমরা আমাদের আলোচনা শেষ করবো যে সক্ষমতা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শুনতে পাচ্ছেন, আমরা আলোচনা শেষ দিকে জি। চলে এসেছি। শেখ রবিউল আলম যেটি বলেন, পাটোয়ারি ভাই, বলার আগে আমি জাতীয় একটা সেকেন্ড জি। একটা কথা বলবো, সেটা হলো যে এই বাকশাল অথবা আওয়ামী লীগের যে বঙ্গবন্ধুর যে একটা কর্মসূচি ছিল, এটি নিয়ে রবিউল ভাই যে কথাটি বললেন এটা একটা ভুল ব্যাখ্যা। বাকশাল কোনো একক দল না, এটা ছিল প্ল্যাটফর্ম। এবং সেই রাজনৈতিক platform এই অপব্যাখ্যা ছেড়ে দেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল আফজাল ভাই। আপনার প্ল্যাটফর্ম নিয়ে আপনি থাকেন, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন। ওইটা বাদ না, দেওয়া হয় না। আমরা একটু শামীম হায়দার পাটোয়ারি, এটি হয়তো অন্য সময় শোনেন, ব্যাখ্যা বলা হবে। বঙ্গবন্ধু হত্যার জি, আমি ইন্ডিভিজুয়াল অত্যন্ত সাবধানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, শেখ রবিউল আলম যেটি বললেন, জাতীয় পার্টি কি অবশ্যই। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে, যেটি বললেন তিনি। জিয়াউর রহমান না, একই অঙ্গের একই। জাতীয় পার্টি এক মিনিট, আমরা একটু শামীম হায়দার পাটোয়ারির কথা শুনি। জি। মুস্তাক আওয়ামী লীগ করতো, আর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠিত করেছে। জাতীয় পার্টি রাজনীতি করবে এবং জাতীয় পার্টি রাজনীতি করে আসছে। যখন রাজনীতিটা বিএনপির সাথে ম্যাচ করে তখন জাতীয় পার্টি বিএনপির থেকে ভালো ম্যাচ করে না, তখন জাতীয় পার্টি গড্ডালিকা প্রভাবে চলে যায়। দেখুন, 94-95 সালে আওয়ামী লীগ আন্দোলন করেছে, সে আন্দোলনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল। 2004, 5, 6 আওয়ামী লীগ চূড়ান্ত আন্দোলন করেছে, সেখানেও জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল এবং পরিবর্তন হয়েছিল। সেই বিএনপি করতে পারে নাই। 12 সালে পারেনি, 13 সালে পারেনি, 17 সালে পারেনি, 18 সালে পারেনি, যে কারণে সেরকম কোনো পরিবর্তন বিএনপি করতে পারেনি। সেই যে পরিবর্তন করতে না পারার দায়, আপনি একদিকে পরিবর্তন করছেন না, আবার আরেকদিকে নির্বাচন বর্জন করছেন, এটা তো রিকনসাইল হচ্ছে না। এই আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড না না শামীম ভাই, পরিবর্তন করতে পারেনি মানে তো বিএনপি রঙের ভঙ্গ দেয়নি। বিএনপি স্ট্রাইকের লেভেল বেস্ট। আপনি সেটাকে কেন অ্যাপ্রিশিয়েট করেন না? সংকটটা নিয়ে তো আপনাদের বলা উচিত। সংকটটা তো সরকার সৃষ্টি করেছে, সে সংকট থেকে উত্তরণের জন্য আপনাদেরও দায়িত্ব রয়েছে। কিন্তু আপনারা এক হয়ে মিশে গিয়েছেন জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে। এটা যেমন সত্য, আবার শেখ হাসিনা যখন ফোন করেছিল খালেদা জিয়াকে, তখন সংকটটা মোচন হতে পারত, তখন সেখানে কেন সাড়া দিলেন না? তখন সাড়া দিলে তো একটা পথ না সারা আমরা দিয়েছিলাম, ওই ডেটটা থেকে একটা দিন পিছিয়ে চেয়েছিলাম। আমরা তো সংলাপ নাকচ করিনি শামীম ভাই, সংলাপ আমরা নাকচ করেছিলাম না, সেটাও আপনি জানেন। আমরা সংলাপ নাকচ করি, সংলাপ না করেননি। সেই একইভাবে রাষ্ট্রপতি সংলাপটাও আমার মতে, আমি বলছি না এটা বিএনপির জন্য, আমি কোনো অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা রাখি না, যোগ্যতা রাখি না, হয়তো বা রাষ্ট্রপতি সংলাপটাও না অংশগ্রহণ না করা ব্যাকফায়ার হতে পারে। দেখেন, বিএনপি আওয়ামী লীগ কিন্তু 13 সাল পর্যন্ত রাজনীতি করেছে, মানে 75 থেকে 90, 91
তারা জানতো প্রত্যেক নির্বাচনে হারবে, তারা জানতো তাদের প্রতি অন্যায় করা হবে, তারপরও তারা কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে যায়। আমি আপনাকে একটা যুক্ত করে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিলে দর্শক উপকৃত হবে। আমি বলছি রাষ্ট্রপতি যদি এই রাজনৈতিক সংকট নিয়ে বা নির্বাচন বা গণতন্ত্র উত্তরণের সংকট নিয়ে যদি সংলাপের আয়োজন করে, নিশ্চয়ই আমরা যোগ দেবো, আমরা সেটা চাই। কিন্তু রাষ্ট্রপতি একটা এজেন্ডা নির্দিষ্ট করে সার্চ কমিটির উপর আলোচনা, এটা আমরা বিগত দিনে করেছি, আমরা আশানুরূপ রেসপন্স পাইনি। জাতি ওই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন পেয়েছে তা হতাশাজনক। তো সেই সংলাপে আপনি কি গিয়ে বলবেন? এটা তো সফল হয়নি। আপনি রাষ্ট্রপতিকে উদ্যোগ নিতে বলেন, আপনিই বলেন যে উনি এই সংকট থেকে উত্তরণের একটা ইনক্লুসিভ পদক্ষেপ গ্রহণ করুক। সব ধরনের অসন্তোষ যেগুলি আছে, সমস্যা যেগুলি আছে, নিশ্চয়ই আমরা অংশ নেব। আমরা শেষ দিকে চলে এসেছি, আমরা একটা 1 মিনিটে শেষ করবেন স্বামীতে পারবেন। আমি সামনে যেটা চাচ্ছি, দেখুন আমি একটু স্পষ্ট কথা বলি, এটা সব দলের জন্য, আমাদের 3টি দলের জন্যই। 50 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1 শতাব্দী হয়ে গেছে, আরেক শতাব্দী চলছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে, 3rd ইন্ডাস্ট্রিয়ালের পরে 5th নকডাউন করছে, 3rd আইটি রেভলিউশন হয়ে গেছে, 4th এখন শুরু হয়ে গেছে। আমরা এখনো ন্যূনতম নির্বাচন ব্যবস্থা নিয়ে ঐক্যমতে আসতে পারলাম না। যারা ক্ষমতায় আছে তাদেরও ব্যর্থতা, যারা ক্ষমতায় যেতে চায় এটা তাদেরও ব্যর্থতা, জাতীয় পার্টিরও ব্যর্থতা। 3টি দল মিলে আমাদের এখন যে কোনো মূল্যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে আসা উচিত। এটা আমাদের জাতিগত লজ্জা, এটা আমাদের জাতিগত ব্যর্থতা। যারা বিদেশে যায় তারা হাসাহাসি করে, সুষ্ঠু ভোটের কথা বাদ দাও, তোমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে তখন ঠিক করতে পারো নাই। এবং এই বিষয়ে আমাদের আন্তর্জাতিক ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। বাংলাদেশ কখনো একটা সাইডে গিয়ে টিকতে পারবে না। বাংলাদেশের ফরেন পলিসিতে বহুমুখিতা লাগবে, যে কারণেই বঙ্গবন্ধু বলেছিল সকলের জন্য বন্ধুত্ব। উনি ন্যানে ছিলেন, উনি ভারতের সাথে সুসম্পর্ক রেখেছিলেন, মিডল ইস্টের সাথে সুসম্পর্ক রেখেছিলেন, আবার গাদ্দার খন্দকার মোস্তাককে পাশে রেখেছিলেন আমেরিকার সাথে সুসম্পর্কের জন্য। এবং সে কারণেই কিন্তু বাংলাদেশ 2-3 বছর একটা ভিত্তি পেয়েছে। স্বামীদের পাটারি, হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেখ রবিউল আলম এবং অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।